হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের নতুন সকালে একটা নতুন এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাবু ঘুম থেকে ওঠার পরে ঘরে এসে জানলার পর্দা সরিয়েই আজকের একটা রহস্যের উদ্ঘাটন করলাম। এই যে ছোট্ট টবটার মধ্যে পাখিটা বসে আছে, এই টবের মধ্যে কল বের করা ছোলা ফেলেছিলাম। ছোলা গাছ হবে এখান থেকে। তো প্রত্যেকদিন সকালে জানলার পর্দা সরিয়ে দেখি টবের মধ্যে মাটিগুলো ওলটপালট করা। আর এই দেখো, এই যে ছাতারে পাখিগুলো আছে এসে একটা একটা করে ছোলা কল বার করা যেগুলো আছে সব খেয়ে চলে যাচ্ছে। তো ছোলাই যদি না থাকে তাহলে গাছটা হবে কি করে? তো সকালবেলাতে তো অনেকটাই আগে উঠেছি, বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরে ওই ঘরে গিয়ে বাবু ঘুম থেকে উঠেছে, জানলার পর্দাটা সরিয়ে দেখি ওই কাণ্ড। তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, কাউন্টার টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর ডিশওয়াশার থেকে বাসনটাও খালি করা হয়ে গেছে। তারপরে ডিটক্স ওয়াটারটা ভেজানো ছিল, সেই জলটা ভালো করে গরম করে খেয়ে নিলাম, আর সাথে নিলাম কটা আমন্ড বাদাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখন আর আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে খাই না। কয়েকজন আমাকে বলেছিল যে আমন্ড বাদামের খোসা সমেত খেলে তাতে কোনো রকম কোনো ক্ষতি নেই, আর আমি নিজেও এটা গুগলে সার্চ করে দেখেছি যে খোসা সমেত আমন্ড বাদাম অনায়াসেই খাওয়া যায়। তো আগে শুধু শুধু কষ্ট করে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খেতাম। যাই হোক, এখন খোসা সমেত খাই, আর বাবুকে মামামকে দুজনকে দিয়েছি। আমার ঘরে আলুটা একদমই বাড়ন্ত ছিল, তো বাবু সময় পাচ্ছিল না দিনের বেলাতে আনার জন্য, গতকাল বিকালবেলাতে এনে দিয়েছে। তা তখন তো ধুইনি, আর এই প্রথম আমার ঘরে নতুন আলু এলো। এতদিন পর্যন্ত কিন্তু আমরা পুরনো আলুই খেয়েছি, আর নতুন আলুর ভিতরে তোমরা তো জানোই কেমনভাবে মাটিগুলো লেগে থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিলাম। আর হাত দিয়ে ঘষে ঘষে কিছু মাটি ওই ফুটো বাস্কেটের মধ্যে পড়েছিল, সেটা ভালো করে তুলে ফেলে দিয়ে এসে আবার আরেকবার করে ধুয়ে নিয়ে এবার এই বাটিটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নেব। এখন কিন্তু অনেকটাই সকাল, 8টা সাড়ে 8টা মতো বাজে। আমি ওই প্রত্যেক দিনের মতো একই সময় একই নিয়মে নিজের কাজকর্মগুলো সকাল থেকে শুরু করি। আজ সকালে 5টা 10 নাগাদ ঘুম থেকে উঠেছি। পায়ের তলায় ওই প্ল্যান্টার ফ্যাসাইটিসের ব্যথা তো একটা আছেই, মাঝে মধ্যে অনেকটা কমে যায়, আবার মাঝে মধ্যে ভীষণ বাড়াবাড়ি রকমের ব্যথা হয়। আর পায়ের তলার ওই ব্যথার জন্য ডান হাঁটুটাও যেন মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে। তাই কিছুদিন যে মর্নিং ওয়াকে যাচ্ছিলাম এখন সেটা বন্ধ রেখেছি। ছাদেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, হাঁটাহাঁটি করি, মোটামুটি 5:45 পর্যন্ত ছাদে নিজের সাথে সময় কাটিয়ে তারপরে আমি বাসি কাজকর্ম করেছি। আর এই তো এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। গতকালকেরই রুটি বানানো ছিল, সেই রুটি আর বেগুন ভাজা আমি আর মামাম খেলাম। আর গতকালের একটু ভাত আর ডাল ছিল, সেটা বাবুকে গরম করে সাথে বেগুন ভাজা দিয়ে দিয়ে দিয়েছি, বাবু ওটা খেয়ে নিয়েছে। আমি এখন চলে এসেছি বিছানাপত্রগুলো গোছাতে। প্রত্যেক দিন তো আমার সেই একই নিয়ম, তোমরা তো জানোই, জলখাবার খাওয়ার পরেই তবে আমি ঘরদোরগুলোকে গুছিয়ে থাকি। তা না হলে পরে সকালবেলার সময়টাতে যদি ঘরদোরগুলো আমি গোছাতে যাই, আমার জলখাবারটা দিতে দেরি হয়ে যাবে। তাই বলি কি, প্রত্যেক গৃহিণীর উদ্দেশ্যেই আমার এই কথাটা, নিজেদের সংসারের কাজের ধরন আর সময়ের গুরুত্ব বুঝে কাজ করাটা কিন্তু খুব বুদ্ধিমতির কাজ। সেজন্য আমার সংসারে যেরকমভাবে সুবিধা হয় আমি সেরকমভাবে করি। তোমাদের সংসারে যার যেমন সুবিধা হয় সেরকমভাবে কাজগুলোকে ভাগ করে নিয়ে করলে পরে একদম সময়ের মধ্যে ঝটপট সমস্ত কাজ তো শেষ হবেই, উল্টে নিজের জন্য অনেকটা করে সময় পাওয়া যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরে এমন অনেক কাজ থাকে যেগুলো অফ ক্যামেরায় ঝটপট করে ফেলি। ক্যামেরা অন করে সেই কাজটা করতে গেলে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লেগে যাবে। প্রত্যেকদিন সকালে ঘুম ভাঙার পরে আমি নিজেকে কিন্তু বেশ খানিকটা সময় দিই, সেটা আমি আগেও তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করেছি। এতে যেমন শরীরের জন্য ভালো, তেমনি মনটাও কিন্তু অনেকটা ভালো থাকে। রোজ দিন এই সময়টা নিজেকে দিই বলে কিন্তু সারাটা দিন একটা পজিটিভ মাইন্ড নিয়ে আমি সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে পারি। আর এখানে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম। সেদিনকে রসুন গাছের পাতাটা কেটেছিলাম, তারপরে দেখো কত বড় বড় পাতা বেরিয়ে গেছে। আর এই টবের মধ্যে একটা লম্বা কাঠি আর ছুরিটাকে উল্টো করে পুঁতে রেখেছি। এইটা অবশ্য ছুরিটা আমার রান্নাঘরের না, ওই মাটি টাটি কোপাতাম আগে, না হলে ওই ছাতারে পাখিগুলো আছে না, এসে বসে পাতাগুলো সব ভেঙে দেয়। কতগুলো পাতা দেখো ওরকম ভেঙে ভেঙে গেছে। আর এই ছোলা গাছের মধ্যেও আমি ওই একটা কাঠি পুঁতে রেখেছি। দেখা যাক, কিছু কল বেরিয়ে বেশ সুন্দর হয়েছে, গাছটাকে যদি বাঁচাতে পারি, তো এই জন্য এরকমভাবে কাঠি পুঁতে রেখে দিয়েছি।
গাছে জল দেওয়ার পরে বেশ কয়েকটা কুলের বীজ দেখতে পেলাম। এখানে কুলের বীজ কোথা থেকে এলো বুঝতে তো পারলাম না, তারপরে ভাবলাম হয়তো পাখিগুলোই মুখে করে নিয়ে এসেছে। একটা কুলের বীজ দেখলাম ওই রসুন গাছের টবে, আর একটা কুলের বীজ এই ছোলা গাছের টবের মধ্যে দেখতে পেয়েছি। প্রত্যেক দিন ওই ভোরবেলাতে আর ওই বিকালের দিকে পাখিগুলো আসে, এসে এই কাঁচের জানলাতে বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে ঠোকর মারে। ছাদের ওখানে ট্যাঙ্কির উপরে দুটো বোগেনভিলা গাছ রেখেছিলাম, একটা হলুদ আর একটা পিঙ্ক কালারের। একটা গাছের পাতা ফুল খেয়ে তো গাছটা পুরো একদম ন্যাড়া করে দিয়েছে, আর একটা গাছের বড় বড় পাতাগুলো খেয়ে নিয়েছে, খালি ছোট কটা পাতা রয়েছে। এই ছাতারে পাখিগুলো গাছের ফুল পাতা সব কিছু খেয়ে গাছগুলোকে ফাঁকা করে দিচ্ছে। তো যাই হোক, সকালে ঘরের অনেকগুলো কাজ আমার গোছানো হয়ে গেছে, আর বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে যেন মনে হয় ঘরদোরের অর্ধেকটার বেশি গোছানো হয়ে গেছে। আমার বেডরুমটার বিছানাপত্রগুলো গুছিয়ে চাদর টাদর সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে মামামের এই ঘরে চলে এসেছি। ওর খাটের বিছানাটা ঝেড়ে নিয়ে চাদরটা টান টান করে দিলাম। আর এইখানে খাটটা এতটা ছোট হয়, ও যে কম্বলটা গায়ে দেয় সেটা তো এই খাটে রাখলে পরে আর বসা শোয়ার জায়গা থাকে না, সে কারণে এই দুটো কম্বলই এক জায়গাতে আমার ঘরে রেখে দিই। দুপুরবেলার সময়টাতে আর কম্বল তো এখন লাগছে না, ঠান্ডার ভাবটা অনেকটাই কমে গেছে, যার জন্য একটা কাঁচা ধোয়া চাদর মামামের বিছানাতে আমি দিয়ে দিলাম। আর বালিশের কভারটা আর বিছানার চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি। প্রথমে তো এরকমভাবে ডবল ফোল্ড করে চাদরটা রাখলাম, রাখার পরে মনে হচ্ছে বালিশটা উঁচু হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তারপরে আবার এই ঘরটা গোছাতে গোছাতে, ঘরের কাজ করতে করতে আবার আমি চাদরটা পাতিয়ে দিলাম। আর মামামের ঘরের এইখানে আমি একটা কিরিং হোল্ডার লাগালাম। এই জিনিসটা আমার বেশ পছন্দ, আর এই কাঠের কালারটা মামামের ঘরে যে ফার্নিচার আছে, দুটো ওয়ার্ড্রপ আর এই খাটের সাথে একদম ম্যাচিং। চাবিগুলো এই যে পর্দার পাশে একটা হুকে থাকতো, তো সেই জন্য চাবিগুলোকে এরমভাবে সুন্দরভাবে সাজানোও থাকবে, আর ওপরে কিছু শোপিসও রাখা যাবে। এত বছর ধরে ওই পর্দার পাশে যে হুকটা ছিল, ওই হুকের মধ্যেই আমাদের সব চাবিগুলো ঝুলতো। ঘটনাটা কি হচ্ছে, কোনো একটা চাবি নিতে গেলে তখন বাকি সব কটা চাবির রিং নামাতে হতো, বোঝা যেত না কোন চাবিটা কোথায় আছে, দরকারের সময়তে তাড়াহুড়ো লেগে যেত। সেজন্যেই অনেক চিন্তা ভাবনা করে এই কিরিং হোল্ডারটা কিনেছি, যে প্রত্যেকটার আলাদা আলাদা হুক আছে, আলাদা আলাদা হুকে এক একটা করে চাবি ঝুলিয়ে দেওয়া যাবে। প্রয়োজনের সময় একদম নির্দিষ্ট চাবিটা আমি হাতের কাছে পেয়ে যাব। তা না হলে বাজারে তো এরকম ঘর সাজাবার জিনিস বা এরকম জিনিস অনেক বেরিয়েছে। আমি প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কখনোই কিনি না, কারণ আমার সব সময় মনে হয় নিজের সংসারের সাশ্রয়ের চিন্তাটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে লাগে। এর দেখাদেখি করে বা বাজারে আছে বলেই কিনে নিয়ে এসে ঘরে লাগালাম বা ঘর সাজালাম, এমনটা আমি কখনো করি না। যেটা আমার যখন প্রয়োজন, আমি প্রয়োজন বুঝে কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, ঘর সাজাতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, তবে সব সময়তে আমি নিজের সাধ্য মতো জিনিসপত্র কিনি। 1 মাসে যদি না পারি, 2 মাসে 3 মাসে করেও আমার প্রয়োজনের জিনিসটা আমি নিজের মেটাই। আসলে আমার রান্নাঘরে দেখবে কখনো কোনো প্লাস্টিকের কন্টেনার হয়তো তোমরা দেখতে পাবে না, আমার নিজেরও মনে নেই, হয়তো এক আধটাও নেই। আমি কিন্তু আগে রান্নাঘরে প্লাস্টিকের, যখন আমার নতুন রান্নাঘর হলো তখন কিন্তু প্লাস্টিকের কন্টেনারের সেট ছিল। একবারে কি আমি সবটা স্টিলের করতে পেরেছি তা নয়, আমি প্রত্যেক মাসে দুটো দুটো করে কন্টেনার কিনেছি। কিনে আজকে কিন্তু আমার রান্নাঘরটা পুরো প্লাস্টিক ফ্রি বলতে পারো। হয়তো বা এক আধটা দেখলেও দেখতে পারো, আমার একদমই সেটা মনে পড়ছে না। কাঁচ আর স্টিল দিয়ে আমার রান্নাঘরটা একদম পুরোপুরি গোছানো। একটা একটা করে স্টিলের কন্টেনার কিনেছি, একটা একটা করে প্লাস্টিকের কন্টেনার বাতিল করেছি। প্লাস্টিকের কন্টেনারটা যেমন হাতে মাজতে ঘষতে হতো, তারপরে বছর বছর বা 2 বছর অন্তর চেঞ্জ করার একটা ব্যাপার থাকতো, ওই সমস্ত ঝামেলা থেকে আমি একদম মুক্তি পেয়েছি। স্টিলের কন্টেনারটাতে ডিশওয়াশারে আমি দিতে পারছি, বা স্টিলের কন্টেনার হার্ডই হয়। ভালো কোয়ালিটির স্টিল কিনলে বলতে পারো 1 টাইম ইনভেস্টমেন্ট। অনেক কিছু চিন্তা করেই আমি ওই স্টিলের কন্টেনারের ওপর ইনভেস্ট করেছি। ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর আমার মাম্মাম আলু পোস্ত খেতে খুব একটা ভালোবাসে না, তবে আজকে নিরামিষ বানাচ্ছি, তো শিম দিয়ে উচ্ছে দিয়ে ডাল করা রয়েছে, আলু ভাজা আর আলু পোস্ত। তো সেই জন্য আলু পোস্তটা তো পছন্দ করে না, ওই জন্য আলু পেঁয়াজ পোস্ত একদম শুকনো শুকনো করে ঝাল ঝাল করে বানিয়ে দিচ্ছি। এই যে সাধারণত আমি আলু পোস্ত বানাই, ওর মধ্যে কিন্তু আমি জলটা দিই না। আলুটাকে লবণ দিয়ে ভাজতে ভাজতে ঢাকা দিয়ে দিয়ে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়, আর তার সাথে পোস্তটা একটুখানি বেশি করে দিই, পোস্তটা ওরকম ভাজা ভাজা মতো হয়ে যায়।
পেঁয়াজ আছে এর মধ্যে, আলু পেঁয়াজ পোস্ত হচ্ছে আজকে। আর এই যে দেখো, এই জায়গাটাকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি। দুপুরের রান্নাবান্না তো আমি বললাম আজকে নিরামিষ রান্না করছি, সেই জন্য ঝটপট হয়ে গেছে, ভাতটাও হয়ে গিয়েছিল। তো রান্নার শেষে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে ভালো করে একবার মুছে নিচ্ছি। সকালবেলাতে যখন বাসি কাজকর্ম করি সেই সময়টাতে আর এই ক্যাবিনেটের ভিতরগুলো মুছি না। এই দুপুরবেলাতে রান্নাবান্না শেষে যখন রান্নাঘরটা পরিষ্কার করি সেই সময়টাতে ওই ক্যাবিনেটের ভিতর বা সিঙ্কের নিচে সবটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ওভেনটা আর মুছিনি, কারণ ওটা বেশ গরম রয়েছে। কাউন্টার টপ আর ওই ওয়ালটা ভালো করে মুছে নিয়েছি। গ্যাসের ওভেনটা বেশিরভাগ দিন হয় কি ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন ডিশওয়াশারে বাসনগুলো সব লোড করি সেই সময়টাতেই পরিষ্কার করে নিই। রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে আমি ওই গা হাত পাটা ধুয়ে জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর বাবু এইমাত্র বাড়িতে এসেছে, হাতে করে মিষ্টি দই নিয়ে এসেছে। আর আমি স্নান করে আসার পরে মামামকে তো খেতে দিয়ে দিয়েছিলাম, আমি অপেক্ষা করছিলাম বাবুর জন্য। ও এলে পরে একসাথেই আমরা দুজন খাবো। তা মামামের খিদে পেয়ে গেছে বলে ওকে আজকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো ও বললো এখন একটুখানি দই খাবে, তাই ওর জন্য দইটা সার্ভ করে দিচ্ছি। এরপরেই আমি আমার আর বাবুর খাবারটা নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।